এশিয়া কাপ তো শেষ হলো, টুর্নামেন্টের একটা সেরা একাদশ না করলে কি হয়? এরকম টুর্নামেন্ট হলেই তো নট আউট মানে আমরা সেরা একাদশ তৈরি করি। তো এশিয়া কাপের একটা সেরা একাদশ করি, চলুন দেখি। আমার অবশ্যই একাদশ করতে গিয়ে মোটামুটি ঘাম ছুটে গিয়েছে, কেননা আমি চেয়েছি টুর্নামেন্টে পারফরমেন্সের বিবেচনাতেই এই 11 জন বাছাই করতে। সেইখানটাতে কার কি রেপুটেশন, কার কি পোটেনশিয়াল, কে আরো কত কিছু করতে পারতেন বা ভবিষ্যতে পারবেন, এগুলো বিবেচনায় খুব একটা নেই, এবং পজিশন অনুযায়ী আসলে এইখানটাতে একাদশ বাছাই করতে চেয়েছি, যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। কেননা অনেক জায়গাগুলোতে কিছু কিছু জায়গাতে আসলে ওরকম পারফর্মারে আমি দেখতে পাইনি। আমার কথা শুনে আপনার কাছে একটু সারপ্রাইজিং লাগতে পারে, কিন্তু আপনি আলোচনাটা শুনলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি আবার এই একাদশটা বাছাই করেছি, সেটা 6-5 ফর্মুলায় মোটা দাগে 6 জন প্রপার ব্যাটসম্যান, 5 জন প্রপার বোলার, এই সেই 5 বোলারের মধ্যে 3 জন স্পিনার, 2 জন পেসার, এবং অবভিয়াসলি পেস বোলিং এর একটা ব্যাকআপও ওই জায়গাটাতে রয়েছে, স্পিন বোলিং এর ব্যাকআপও আসলে আছে। চ্যাম্পিয়ন ভারত, তাদের ক্রিকেটারের সংখ্যা যে টুর্নামেন্টের সেরা একাদশে বেশি থাকবে সেটা তো আসলে অনুমেয়, এবং চ্যাম্পিয়ন দলটার ভারতের 6 জন ক্রিকেটার আমার নট আউট মানে সেরা একাদশটাতে রয়েছেন। ফাইনালিস্ট পাকিস্তানের 2 জন রয়েছেন, সুপার 4-এ বাদ পড়া শ্রীলঙ্কার 2 জন রয়েছেন, বাকি 1 জন বাংলাদেশের। আমি জানি কন্ট্রোভার্সির জায়গা তৈরি হবে, আমি জানি যে অনেকে মনে করতে পারেন বাংলাদেশের বলেই আসলে কেন নিয়েছি, আবার যাকে বাদ দিয়েছে তাকে বাদ দেওয়াটা আসলে কিভাবে সম্ভব হলো, সেই জায়গাটা নিয়ে আমার আর্গুমেন্ট আছে। আমার আর্গুমেন্ট আপনি শুনে দেখতে পারেন, এবং সত্যিকার অর্থে ক্যাপ্টেন্সিটা নিয়েও আসলে বিরাট বড় একটা আর্গুমেন্টের জায়গাও রয়েছে। টোটাল এই নট আউট মানের এশিয়া কাপের সেরা একাদশটা নিয়ে আপনি আপনার মতামতটা জানাতে পারেন, আগে এটা শুনে দেখুন। ওপেনার নাম্বার 1 অভিষেক শর্মা, আলোচনার কিছু নাই। টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার তিনি, এবং 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, টানা 3টা 50 করেছেন প্রায় প্রতিটা ম্যাচেই, ফাইনাল বাদ দিলে। ভারতকে বিস্ফোরক শুরু এনে দিয়েছেন। ভারতের ওয়ার্ল্ড ক্রিকেটেরই ইনফ্যাক্ট নতুন যুগের গান তার ব্যাটে খুব ভালোভাবে, যেটা এতদিন শোনা যাচ্ছিল, এবারে এশিয়া কাপে সেটা আরো বেশি করে স্ট্যাবলিশ হলো। ফলে অভিষেক শর্মাকে নেওয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, এইটা নিয়ে খুব একটা আমার ভাবতেও হয়নি, ভাবার কোনো কারণও নেই। তার ওপেনিং পার্টনার শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, এইটাও আসলে আমার কাছে মোরলেস একটা অবভিয়াস চয়েসই মনে হয়েছে। টুর্নামেন্টে তিনিও রান করেছেন, হচ্ছে গিয়ে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার তিনি, সঙ্গে ওই লাস্ট ম্যাচটাতে ভারতের বিপক্ষে যে সেঞ্চুরিটা করেছেন, এশিয়া কাপের এইবারের একমাত্র সেঞ্চুরি, 2টা 50ও তার সঙ্গে রয়েছে। ফলে পাথুম নিশাঙ্কার 11-এর জায়গাটাও আমার কাছে মনে হয়েছে যে অবভিয়াস। বাট নাম্বার 3, এই জায়গাটা কিন্তু অবভিয়াস না। এখানটাতে আপনি সূর্য কুমার যাদবের কথা বলতে পারেন, বলতেই পারেন, ভারতের ক্যাপ্টেন তিনি, চ্যাম্পিয়নশিপ তারা জিতেছে, সেই দলের ক্যাপ্টেন, সো তাকে কেন রাখা হবে না? কিন্তু এই টুর্নামেন্টে সূর্যার আসলে পারফরমেন্সটা কি? এই টুর্নামেন্টে সূর্যার পারফরমেন্সটা হচ্ছে কি, নাম্বার 3 পজিশনে খেলে তিনি 5 ম্যাচে করেছেন 67 রান, আর টোটালি 7 ম্যাচে যে 6 ইনিংস তিনি ব্যাটিং করেছেন, একটা ইনিংস ওই যে নামতে নামতে যে নামেনি নাই, 11 নম্বরে নিজেকে নিয়ে গিয়েছিলেন, সো 6 ইনিংস মিলিয়ে তিনি করেছেন 72 রান, 71 বলে 72 রান করেছেন। সূর্য কুমার যাদবের যত রেপুটেশন থাকুক, এইখানটা থেকে তাকে আসলে একাদশে সিলেক্ট করলে এটা জাস্টিফাইড হয়। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে নাম্বার 3 পজিশনে এইবারের এশিয়া কাপে হাইয়েস্ট রান গেটারের নামটা আপনাকে একটু চমকে দিতে পারে, লিটন দাস, একমাত্র ব্যক্তি যিনি 3 নম্বরে ব্যাটিং করে এবারে এশিয়া কাপে 100-র উপরে টোটাল রান করেছেন। ফলে এই পজিশনটা আসলে খুবই স্ট্রাগলিং পজিশন, কেউ আসলে একটু ওইভাবে গ্র্যাব করা নাই। আমি এই জায়গাটাতে একটু ইম্প্রোভাইজ করতে চাই, আমি নাম্বার 3-তে সেরা একাদশে রাখতে চাই পাকিস্তানের সাহেবজাদা ফারহানকে। সাহেবজাদা ফারহান 7টা ম্যাচই খেলেছেন পাকিস্তানের, ওপেনার হিসেবেই তিনি খেলেছেন, কিন্তু আমি তাকে রাখতে চাই কারণ হচ্ছে গিয়ে এইখানটাতে 3 নম্বরে যেহেতু যথেষ্ট ভালো বিকল্প নেই, এবং তিনি ওপেনিং পজিশনে নেমে যথেষ্ট ভালো ওই জায়গাটাতে তিনি করেছেন। 7 ম্যাচে 217 রান করেছেন তিনি, 2টা 50 রয়েছে, এবং সেই 2টা 50 তার হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে ফাইনালেও তার একটা 57 রান ইনিংস রয়েছে, তার আগেও ভারতের বিপক্ষে একটা ওই 58 রান ইনিংস রয়েছে, আরো একটা ভারতের বিপক্ষে ইনিংস তার 40 রানের। ফলে ভারতের বিপক্ষে 3টা ম্যাচেই কিন্তু মোরলেস তিনি ভালো করেছেন। সো সব মিলিয়ে আমি এই নাম্বার 3 পজিশনটাকে সাহেবজাদা ফারহানকে রাখছি। নাম্বার 4 তিলক ভার্মা, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, যে 69 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন। আমি ওখানটাতে শুনছিলাম যে ওই দীনেশ কার্তিক বলছিলেন মিডল অর্ডার ব্যাটিং এর একটা মাস্টার ক্লাসই ফাইনালি তিনি দেখিয়েছেন। ঠিক তার আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু অপরাজিত 49 রানে তার একটা খুব ভালো ইনিংস রয়েছে। ফলে আমি তিলক ভার্মাকে এই জায়গাটাতে 4 নম্বরে রাখছি। নাম্বার 5
সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন এবারের তাকে একটা অনভ্যস্ত পজিশনে খেলানো হয়েছে, মিডল অর্ডারে, মিডল লোয়ার অর্ডারও তিনি খেলেছেন, মাত্র 4টা ইনিংসে ব্যাটিং করেছেন, কিন্তু তার মধ্যে যে 132 রান করেছেন সেইটা আমার কাছে মনে হয় যে তার জন্য তিনি ওই নিজের সামর্থ্যের জায়গাটা দেখাতে পেরেছেন, ভার্সিটালিটিটা দেখাতে পেরেছেন। ফাইনালের যে তার ওই যে পার্টনার 20 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর একটা পার্টনারশিপ গড়েছেন সেই জায়গাটাতে তিলক বর্মার সঙ্গে, সেটা গুরুত্বপূর্ণ ছিল। এর আগে একটা ম্যাচে তিনি 50 করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যদিও এটা তিনি 3 নম্বরে নেমেছিলেন। সো আমি এই জায়গাটাতে সঞ্জু স্যামসনকে আসলে ব্যাটিং অর্ডারে 5 নম্বরে রাখছি। নাম্বার 6 শিবম দুবে। শিবম দুবেও কিন্তু ফাইনালে তার ওই যে 33 রানের ইনিংসটা মহামূল্যবান, ভারতকে শিরোপা জেতানোর পথে ওই ইনিংসটা আসলে অমূল্য। সো টুর্নামেন্টে ব্যাট হাতে যে খুব রেগুলার তিনি নামার সুযোগ পেয়েছেন তা নয়, কিন্তু ফাইনালে তিনি ওইটা দেখাতে পেরেছেন। সঙ্গে আবার ওই পেস বোলিং এ তিনি 5 উইকেট নিয়েছেন, ব্যাকআপ হিসেবে খুব ভালো সাপোর্ট কিন্তু তিনি দিয়েছেন। একটা ম্যাচে তো বোলিং এ করে তিনি ম্যাচের রংটাই আসলে পাল্টে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যে সুপার 4 এর ওই ম্যাচটাতে। ফলে শিবম দুবেকে এই জায়গাটাতে একাদশে আমি রাখছি নাম্বার 6 এ ব্যাটিং অলরাউন্ডারের ওই জায়গাটাতে। এই 6 জন হচ্ছে গিয়ে ব্যাটসম্যান। শিবম দুবের কথা আমি বললাম, ব্যাটিং অলরাউন্ডার, পেস বোলিং এ ব্যাকআপ রয়েছে, স্পিনের ব্যাকআপ ধরেন অভিষেক শর্মা রয়েছে। এইবার যদি আমি প্রপার স্পিনার বলি, প্রপার স্পিনার আমার একাদশে 3 জন। নাম্বার 7 অক্ষর প্যাটেল। মানে ব্যাটিং অর্ডারে যেহেতু তিনি ব্যাটিংটা একটু তুলনামূলক ভালো পারেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটাতে সুপার 4 এর লাস্ট ম্যাচটাতে তার ওই যে শেষ বলে যে ছক্কা মেরেছিলেন, ম্যাচটা যে টাই হয়েছিল তাতে ওইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উইকেট তিনি মাত্র 6টা হয়তো বা পেয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু দিয়েছেন বা টিমের যে চাহিদাটা সেটা পূরণ করেছেন। অক্ষর প্যাটেলকে আমি এই জায়গাটাতে নাম্বার 7 এ রাখছি। নাম্বার 8 এ আপনার এইখানটাতে স্পিনারের আরেকটা যে জায়গা, কুলদীপ যাদব, অবভিয়াস চয়েস, 17 উইকেট, টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার। সো বাহাতি এই স্পিনারকে না রাখার কোনো কারণই নেই, আলোচনারও খুব বেশি কিছু নেই। নাম্বার 9 এর যে থার্ড স্পিনারের জায়গাটা, এটা ওয়ানিন্দু হাসারাঙ্গা নাকি আবরার আহমেদ, এইটা নিয়ে একটুখানি আলোচনার দাবি রাখে। আবরার হয়তো ওরকম উইকেট খুব বেশি পাননি, কিন্তু তার বোলিং এর ইকোনমিটা খুবই ভালো আসলে। ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্ষেত্রে বিষয়টা হয়তো সেরকম না, কিন্তু তার মধ্যে যে এক্স ফ্যাক্টরটা রয়েছে আমরা এই টুর্নামেন্টেও দেখেছি যে ম্যাচের রংটা কিভাবে মোমেন্টে চেঞ্জ করে দিতে পারেন। ফাইনালি গিয়ে আমি আসলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকেই থার্ড স্পিনার হিসেবে রাখছি। আর বাকি থাকে 2 জন পেস বোলার। সেই 2 পেস বোলার মধ্যে আমার এই একাদশে নাম্বার 10 পজিশনে শাহিন শাহ আফ্রিদি, অবভিয়াসলি। কেননা শাহিন শাহ আফ্রিদি টুর্নামেন্টের শুরুর অংশটা হয়তো অত ভালো না হলেও ভারতের বিপক্ষের কথা যদি বলি, কিন্তু ফাইনালি গিয়ে টুর্নামেন্টে তিনি হচ্ছে গিয়ে নিজের রিদমে এসেছেন, 10টা উইকেট তিনি নিয়েছেন এবং শেষ দিকে গিয়ে তাকে তার মতো করে সেই পুরনো শাহিন শাহ আফ্রিদির মতোই ভয়ঙ্কর লাগছিল। সো তাকে আসলে একাদশে আমার রাখতেই হবে। কিন্তু নাম্বার 11 আসলে আমি কাকে রাখবো? বাংলাদেশের কথা বলছিলাম, একজন রয়েছেন। এই যে 10 জনের কথা বললাম সেখানে কিন্তু বাংলাদেশে কেউ নেই। লিটন দাস ওইটা আলোচনায় এসেছিলেন নাম্বার 3, কিন্তু অবভিয়াসলি তাকে তো আর একাদশে এখানে রাখা হবে না। নাম্বার 11 এর এই জায়গাটাতে জাসপ্রীত বুমরাকে কিভাবে বাদ দিব? জাসপ্রীত বুমরা এইবারে ভারতের উইনিং টিমটার অপরিহার্য সদস্য এবং 5 ম্যাচে 7 উইকেট পেয়েছেন, কিন্তু বুমরা কি আসলে বুমরার মতো ছিলেন? বুমরাকে বুমরার মতো দেখা গিয়েছে, ওই রকম ডেভাস্টেটিং দেখা গিয়েছে, ওই রকম ডিফারেন্স মেকার দেখা গেছে। হ্যাঁ, প্যাচে তিনি ভালো বোলিং করেছেন, কিন্তু ওইটা আসলে আমার কাছে মনে হয় বুমরাকে একাদশে রাখলে সেটা অনেক বেশি তার রেপুটেশনের জন্যই রাখা হয়। আমি বরং এইখানটাতে সেকেন্ড পেসার হিসেবে মুস্তাফিজুর রহমানকে রাখতে চাই। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান 6 ম্যাচে তিনি 9 উইকেট পেয়েছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে খুব 2টা গুরুত্বপূর্ণ ম্যাচে, যেই 2টা ম্যাচ আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতেছি এবং শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4 যে জিতলাম, এই ভীষণ গুরুত্বপূর্ণ 2টা ম্যাচে মুস্তাফিজের বোলিংটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। 3-6 উইকেট তিনি পেয়েছেন। একটা ম্যাচ ওই যে লাস্টের দিকে বোলিং এ 19 নাম্বার ওভারটা করে ম্যাচের রংটা যে তিনি পাল্টে দিয়েছেন। ফলে মুস্তাফিজকে আমি এই জায়গাটাতে রাখতে চাই নাম্বার 11-এ। ক্যাপ্টেন, কোনো ক্যাপ্টেন কিন্তু নাই। আপনি দেখেন এই 11 জনের মধ্যে এইখানটাতে আপনি আসলে ক্যাপ্টেন পাবেন না। আমি বলছিলাম যে সুরিয়ার কথা, পাকিস্তানের যিনি ক্যাপ্টেন তাকে তো অবভিয়াসলি রাখা হবে না, মানে সালমান আগা, সুরিয়াকে ওইটা রাখতে পারিনি। শ্রীলঙ্কার ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন, সো ওইখানটাতে ওইভাবে চিন্তা করলে হবে না। যারা আছেন আমি আসলে বেস্ট 11 আগে সিলেক্ট করেছি, এইখান থেকে আসলে ক্যাপ্টেনটা বাছাই করবো এবং সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স বিবেচনা করে সঞ্জু স্যামসনকে আমি এই বেস্ট 11-এর ক্যাপ্টেন হিসেবে রাখছি। অনেকে হয়তো বা তাকে বেস্ট 11-এই রাখবেন না, কিন্তু যেহেতু আমার সেরা একাদশে রয়েছেন এবং সেরা একাদশে যে 11 জন রয়েছেন তার মধ্যে আমার কাছে সঞ্জু স্যামসনই এই এশিয়া কাপের সেরা একাদশের ক্যাপ্টেন। তাহলে দেখেন যে 11 জনটা বাছাই করলাম, সেই 11 জনের মধ্যে চ্যাম্পিয়ন ভারতের রয়েছেন 6 জন: অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। ফাইনালিস্ট পাকিস্তানের রয়েছেন 2 জন: সাহিবজাদা ফারহান, শাহিন শাহ আফ্রিদি।
সুপার ফোরে বাদ পড়া শ্রীলঙ্কার রয়েছেন দুইজন, পাথম নিশাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, এবং সুপার ফোরে বাদ পড়া আরেক দল বাংলাদেশে রয়েছেন একজন, মুস্তাফিজুর রহমান। এই দলটার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, এই দলটার উইকেট কিপার সঞ্জু স্যামসন। এবং আপনি বলেন যে যে দলটা 6 নাম্বার পর্যন্ত আমাদের ব্যাটসম্যান 7 নাম্বারে গিয়ে এখানটাতে আকসার প্যাটেল নামবে এবং পেস বোলারের ওই দুইজন প্রপার পেস বোলারের সঙ্গে ব্যাকআপ হিসাবে শিবম দুবে রয়েছেন এবং 3 জন প্রপার স্পিনারের সঙ্গে ব্যাকআপ হিসাবে অভিষেক শর্মা রয়েছেন। এটা কি আপনারও এশিয়া কাপের সেরা একাদশ হওয়ার কোনো কারণই নাই? অবশ্যই অবশ্যই দ্বিমত রয়েছে, প্রবাবলি একাধিক জায়গাতেই দ্বিমত রয়েছে। কোথায় কোথায় আপনার দ্বিমত আছে? আপনার সেরা একাদশটা কি এবারের এশিয়া কাপের জানাতে পারেন।